দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের বৈদেশিক যে শ্রমবাজার আছে সেই শ্রমবাজার নিয়ে। দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় ১ কোটির মতন মানুষ বিদেশে থাকেন এবং নিয়মিত ভিত্তিতে তারা দেশে রেমিটেন্স পাঠান। সেই রেমিটেন্স আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখি সেটা হলো যে আমাদের বৈদেশিক শ্রমবাজারে এখনও অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং এই শ্রমবাজারকে আরও শক্তিশালী করতে আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা বিদেশে আছেন তাদের যে অধিকার সেটাকে আরও সুসংহত করতে আমাদের আরও অনেক কিছু করবার আছে। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে আলোচনায় দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি বিএমইটিতে সাথে যুক্ত আছেন, সাবেক পরিচালক, এবং আমার সাথে আছেন আবুল বাশার, তিনি প্রকল্প পরিচালক হেলভিটাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করব, কিন্তু আলোচনা শুরু করবার আগে দর্শক বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে তারপর আমরা আলোচনা শুরু করছি। টানা ৩ বছর ১০ লাখের বেশি করে কর্মী বিদেশে পাঠিয়ে স্মরণীয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত। ২০২৪ সালে মোট ১০,১১,৮৫৬ জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০২৪ সালে সৌদি আরব সর্বোচ্চ ৬,২৮,০০০ বাংলাদেশি কর্মী নিয়েছে, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা। তবে এই সাফল্যের মাঝেও কাজ না পাওয়া এবং প্রতারণা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজার উন্মুক্ত হলে বাংলাদেশ ও গন্তব্য দেশের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো প্রায় বিপুল সংখ্যক কর্মী পাঠায়। তবে পর্যাপ্ত যাচাই বাছাই না হলে বিশৃঙ্খলা এবং নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়। ২০২৪ সালে ৯০% কর্মী গেছেন মাত্র ৬টি দেশে: গন্তব্য সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গত ৫ বছরে ৯৭% বাংলাদেশি অভিবাসী কর্মীরা মাত্র ১০টি দেশে গেছেন। নিয়ম সিটি ও রেড সি প্রকল্পের মতো সৌদি আরবের ভিশন ২০৩০ এর মেগা প্রকল্পগুলো বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা নির্ভরতা কমাতে বাজার বহুমুখীকরণের উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার মতে, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বাজার ফের চালুর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোতে নতুন সুযোগ খুঁজতে হবে। অদক্ষ অভিবাসন বৃদ্ধি এবং দক্ষ অভিবাসন কমে যাওয়াটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই। ২০২৪ সালে অদক্ষ কর্মী অভিবাসন আগের বছরের তুলনায় ৫%-এরও বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষ কর্মীদের অভিবাসন কমেছে ২%। ২০২৩ সালের তুলনায় গত বছর নারী কর্মীদের অভিবাসন কমেছে ২২%। বামরুর গবেষণায় উঠে এসেছে, কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ অনেক নারীকে বিদেশে কাজের সুযোগ নিতে নিরুৎসাহিত করেছে। ২০২৪ সালে বিদেশে কর্মসংস্থান ২০২৩ সালের তুলনায় ২২% কমলেও কোভিড পূর্ব সময়ের তুলনায় সংখ্যাটা এখনও অনেক বেশি। ২০২৩ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১৩.০৫ লাখ অভিবাসী কর্মী পাঠিয়েছিল। ২০২৪ সালে সংখ্যাটা ছিল ১১.৩৫ লাখ। প্রথমবারের মতো বছরে ১০ লাখ কর্মী পাঠানোর মাইলফলক অর্জিত হয় ২০১৭ সালে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রতারণা, বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা এবং অব্যবস্থাপনা যদি যথাযথভাবে মোকাবেলা করা না হয় তাহলে এই প্রবৃদ্ধি স্থায়ী নাও হতে পারে। বাংলাদেশ যদি বৈদেশিক শ্রমবাজার শীর্ষস্থান ধরে রাখতে চায় তবে সুশাসন নিশ্চিতকরণ, বাজার বহুমুখীকরণ ও দক্ষ কর্মী পাঠানোর প্রবণতা বাড়ানোই হবে ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ নিয়ামক। দর্শক আপনারা প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করি। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি যদি আপনারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্স প্রবাহ খুবই ভালো আছে এবং এই অর্থ বছরে
প্রায় প্রতি মাসেই রেমিটেন্স প্রবাহ বেশ বড় ধরনের প্রবৃদ্ধি করছে। এখন প্রায় 20-25% মতো প্রবৃদ্ধি প্রতি মাসেই হচ্ছে। ফলে সেই দিক থেকে রেমিটেন্স প্রবাহ একটা খুবই শক্তিশালী জায়গা দেখছি। কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই আসলে, তাহলে বাংলাদেশে যারা শ্রমিকরা আছেন তারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, এই প্রবাহটা আবার এখন কম দেখা যাচ্ছে। এর অর্থ কি সামনের দিনে আমার এই রেমিটেন্স প্রবাহের গতি কিছুটা কমে যেতে পারে? সত্যিকার অর্থে আমাদের এখন বৈদেশিক কর্মসংস্থান পরিস্থিতি কি, কি ধরনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো আছে, এটা যদি প্রাথমিকভাবে আলোচনা। আসলে বাংলাদেশের 3টা ইকোনমিক পিলার আছে, আমরা সবসময় বলে থাকি, একটা এগ্রিকালচার, একটা রেমিটেন্স এবং আরেকটা আরএমজি। আসলে রেমিটেন্সটা সেই 1976 সাল থেকেই এ পর্যন্ত ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে আসলে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে যারা বিদেশে যাচ্ছে তাদের প্রেরিত অর্থ বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে আসে। তার মধ্যে একটা হলো অবৈধ চ্যানেল, একটা বৈধ চ্যানেল। তো যখনই অবৈধ চ্যানেলে বেশি আসা শুরু করে তখন দেখা যায় যে বৈধ রেমিটেন্সের পরিমাণ কমে যাচ্ছে। এখন এটা নির্ভর করে আসলে যে আমরা কতজন পাঠাচ্ছি বা কতজনের কর্মসংস্থান হয়েছে। গত বছর আমরা $26.9 বিলিয়ন রেমিটেন্স পেয়েছি। এক্ষেত্রে যে জিনিসটা বলা যায় যে আমাদের শ্রমবাজারে, মানে বৈদেশিক শ্রমবাজারে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো দেশে অনেক সংখ্যায় লোক গিয়েছে, কিন্তু তারা গিয়ে ওখানে কাজ পায়নি, তারা ঠিকমতো রেমিটেন্স পাঠাতে পারেনি। সেজন্য এই রেমিটেন্সের হার তখন বাড়তো না। কিন্তু এখন সংখ্যা কমলেও সরকার যেটা চিন্তা করছে, গত টার্মে চিন্তা করছে যে কোয়ালিটি লোক যেন যায়, যারা যায় তারা যেন কাজ পায়। যেমন সৌদি আরবে, ওমানে, ইউএইতে প্রচুর লোক গেছে যারা কাজ ঠিকমতো পায় না, কারণ 3 মাসের একটা এটা কারণ হলো কাজ নিয়ে বাইরে যাওয়ার কথা। নিয়ে যায়। কিন্তু ওখানে একটা জিনিস ক্লজ, মানে গত 2-3 বছর আগে একটা ক্লজ তারা দিয়েছিল যে 3 মাস পর্যন্ত তারা থাকবে, তারপর তাদের কাজ যদি স্যাটিসফাইড হয় তাহলে তাদেরকে ইকামাটা দেওয়া হবে। অনেক ক্ষেত্রেই এমপ্লয়ার করেছে কি 3 মাস পরে তারা বলেছে যে না, তোমার কাজ স্যাটিসফ্যাক্টরি না। বেসিক্যালি তারা ভিসা বিক্রি করেছে, ভিসা বিক্রি করে ওই টাকাটা নিয়েছে এবং তাদেরকে রাস্তায় রাস্তায় ফেলে দিয়েছে। এরকম ধরনের অনেক কেস আমরা পেয়েছি। তখন আমরা এই ভিসাগুলোকে রেস্ট্রিক্ট করেছি যে আমরা এনশিওর করব যে সে সত্যি কাজ পাবে কিনা, বেতন পাবে কিনা, সেই ধরনের কোম্পানিতে বাংলাদেশ থেকে পাঠানো হবে। এই জন্য কিন্তু আমাদের বিদেশে লোক পাঠানোর সংখ্যা কমেছে, কিন্তু কোয়ালিটি লোক যাতে যায়। এবং আরেকটা জিনিস সরকার চিন্তা করছে যে স্কিল্ড লোক যেন বেশি যায়, কারণ আনস্কিল্ড লোকের বেতন মান কিন্তু অনেক কম, এটা একটা ফ্যাক্টর। আর বর্তমানে দুটো মানে মেজর বাজার মানে বন্ধই প্রায়, যেমন মালয়েশিয়া বন্ধ, মালয়েশিয়া শুধু সাবা সারওয়াকে যাচ্ছে, মূল মালয়েশিয়াতে এখন যাওয়া শুরু হয়নি, যদিও অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। আরেকটা হলো ইউএই মার্কেটটা, এখানেও যাচ্ছে খুবই সীমিত আকারে, একদম হাতে গোনা সংখ্যা, যেটা ইউএই এক সময় মোর দ্যান 50%ও এক ইয়ারে গিয়েছিল। তো এই দুটো বড় বাজার বন্ধ থাকাতে আমাদের দেখা যাচ্ছে সংখ্যায় কমে যাচ্ছে। কিন্তু আমাদের সম্ভাবনা রয়েছে, সেটা হলো যে মালয়েশিয়ার সাথে কথা বলা হচ্ছে, ইউএইর সাথে কথা বলা হচ্ছে, এবং মিডল ইস্টের যে প্রবাহটা, এটা সবসময় দেখা যায় একটা কান্ট্রি বন্ধ থাকলে আরেকটা কান্ট্রিতে বেশি নেয়। যেমন সৌদি আরব গতবার প্রায় 70% লোক নিয়েছে, যা গেছে তার 70% শুধু সৌদি আরবে কনজিউম করেছে। যেটা আমি মেনশন করলাম যে কোয়ালিটি লোক নেওয়া হয় তাহলে আমাদের রেমিটেন্স আরও বাড়বে। প্রেডিকশন যে রেমিটেন্স কমবে না, মানে যদিও লোক কম হচ্ছে কিন্তু এই হারেই বাড়বে, এরকম একটা আমি এই আশা করতে পারি। প্রসঙ্গে যদি আবুল বাশার আপনাকে জিজ্ঞেস করি, যেই একটা বড় জায়গা যেটা থাকে সেটা হলো বিদেশে লোক যাওয়া, আবার ফেরত আসার বিষয়টা অনেকখানি গুরুত্বপূর্ণ হয়, যে কী সংখ্যক ফেরত আসছেন এবং কেমন জায়গায় তারা আসছেন। আর সার্বিকভাবে আপনারা তো কাজ করেন এই বিদেশে কর্মরত শ্রমিকদের নিয়ে, তাদের সাথে আপনাদের যে নিয়মিত যোগাযোগ হয় তাতে আপনারা কী ধরনের পরিস্থিতি অনুমান করছেন? যেটা ডক্টর নুরুল ইসলাম বলছিলেন যে আমাদের দেশের মাইগ্রেশনের ট্রেন্ডের খুব বেশি ম্যাসিভ পরিবর্তন হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। 10 লাখ থেকে 13 লাখ এবছর হয়তো আমরা যে ট্রেন্ড দেখছি হয়তো কমছে কিছুটা। এটার পাশাপাশি একটা ভালো দিক হচ্ছে যে কিছু কোয়ালিটি মানুষ বা স্কিল মানুষ পাঠানোর জন্য আমাদের একটা উদ্যোগ আছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে কত মানুষ ফিরে আসছে কাজ থেকে তার মেয়াদ শেষ করার আগেই, কিংবা প্রতারিত হয়ে, সে তথ্যটা কিন্তু এখন পর্যন্ত কোনো ফর্মালাইজড প্রসেসের ভিতর দিয়ে গণনা করা হয় না। ফলে এটা বলা খুব মুশকিল যে কত মানুষ ফিরে আসছে। এটা শুধুমাত্রই কিছু এনজিও যারা এয়ারপোর্ট কেন্দ্রিক সেবা দিয়ে থাকে তারা হয়তো বলতে পারবেন। এটা নিয়ে আলাপ হয়েছে ব্যক্তিগতভাবে আমার বিএমইটির ডাইরেক্টর জেনারেলের সঙ্গে, এবং ওনারা চেষ্টা করছেন যে এই ফিরে আসা মানুষদের গণনাটা যাতে অফিসিয়ালি করা যায়। তখন আমরা বুঝতে পারবো যে কত মানুষ বাংলাদেশে
ফিরে আসছে কাজ থেকে। আরেকটা ডাইমেনশন আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গ্লোবাল মার্কেটে চাহিদার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা। আগে যেমন আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ, আমরা সরকারিভাবে বলে থাকি যে এটা হচ্ছে লো স্কিল্ড বা লেস স্কিল্ড, কম দক্ষ সম্পন্ন মানুষ। কিন্তু মানুষগুলো খুব বেশি লো স্কিল বলি হচ্ছে আমরা একটা আলোচনা, অফিসিয়াল আলোচনার ভিতরে, কিন্তু আসলে মূলত আনস্কিল্ড মানুষ চাই তারা। এখন ওখানকার ডিমান্ডটা কি, ওখানে এই ট্রেনটা কি চালু থাকবে দীর্ঘদিন? আমার মনে হয় না সেটা অনেক দিন ধরে চালু থাকবে। বিদেশে যে মানুষগুলো গত 15 বছর 20 বছর ধরে কাজ করতেন, ঠিক একই রকমের দক্ষতার মাত্রা নিয়ে ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে মানুষ কাজ পাবে, ব্যাপারটি এরকম নয়। ওখানকার কাজের ধরন পাল্টাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে কিছু কাজের ধরনের পরিবর্তন আসবে। সেখানে আমাদের ফর এক্সাম্পল জর্ডানে কিছু গার্মেন্টস শ্রমিক যায়, তো গার্মেন্টে যদি ওখানে 3D প্রিন্টিংয়ের মতো টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়, তখন গার্মেন্টসের আমাদের দেশের লো স্কিল শ্রমিকদের সংখ্যা কমে যাবে সেখানে। একই রকমভাবে কনস্ট্রাকশনের কথা যদি চিন্তা করি, যেটা স্যার বলছিলেন যে সৌদি আরবেই মূলত 70% মানুষ গত বছর গিয়েছে, তো সৌদি আরবে আমরা আগামী কিছুদিন সৌদি আরবে মানুষ যাবে এটা ধরে নিতে পারি, কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ হবে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। শ্রম অভিবাসন ম্যানেজ করার ক্ষেত্রে যেটা বড় ক্রিটিক, সেটা হচ্ছে আমরা একই মার্কেটের উপর নির্ভরশীল থাকি দীর্ঘদিন ধরে, আমরা মার্কেট এক্সপ্লোর করছি না। সো মার্কেট এক্সপ্লোর যদি করতে হয়, তাহলে ওই মার্কেটে কী ধরনের স্কিল্ড মানুষ দরকার, সেই মানুষগুলোকে তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা উদ্যোগ থাকা দরকার, এবং সেই উদ্যোগ নাই এরকম কিন্তু নয়, উদ্যোগ আছে। যেমন আমাদের দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সরকারি আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যে পরিমাণে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, এই পরিমাণ এই মানুষগুলোর কত শতাংশ বিদেশে যায় তার সঠিক পরিসংখ্যান পাওয়া খুব মুশকিল, মানে 2-1টা প্রকল্পের অধীনে গণনা করা বাদে। এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি, বিএমইটির একটা হিসাব আমরা দেখি যে ওনারা দক্ষতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করেন, এটা কতখানি বৈজ্ঞানিক মানে সম্পর্কিত, এবং ওখানে আর কি ধরনের তথ্য পাওয়া যায় যে কোন ধরনের স্কিল, আমি যদি একটা তো ক্যাটাগরি আছে, কিন্তু কোন ধরনের স্কিলের মানুষ যাচ্ছে, এই ধরনের কি তথ্য পাওয়া যায় যে ওনারা কি কনস্ট্রাকশন খাতে যাচ্ছেন না গার্মেন্টসে যাচ্ছেন, এই ধরনের কি কোনো আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে? আছে। বিএমইডিতে যে ডেটাবেসটা রাখা হয় সেখানে সে কোন পেশাতে যাচ্ছে এটা ক্লিয়ারলি রাখা হচ্ছে। এখানে দেখা যায় যে আমাদের দেশ থেকে প্রায় 41% শুধু কনস্ট্রাকশন সেক্টরে যায়, এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অ্যারাউন্ড 27% যায়। আর বাকিগুলো যায় বিভিন্ন ক্লিনার হিসাবে, ওয়ার্কার হিসাবে, লেবারার হিসাবে। কিন্তু যে কথাটা বাশার সাহেব বলতেছিলেন যে আসলে আমাদের কিন্তু কনস্ট্রাকশনে যে ওয়ার্কাররা যেত একদম আনস্কিল হিসাবে, সেটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কনস্ট্রাকশনগুলো হচ্ছে। আর আমাদের দেশ থেকে 174টা দেশে লোক যায়, মাত্র 9টা দেশে 90% লোক যায়, এবং বাকি যে 10% এটা হলো বাকিগুলো কনজিউম করে। অর্থাৎ আমরা এক্সপ্লোর করার যে নতুন মার্কেট এক্সপ্লোর করার ব্যাপারে খুবই পিছিয়ে আছি। অনেক দেশে প্রচুর ডিমান্ড আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, কিন্তু সরকারের থেকেই হোক বা বিএমইটি থেকেই হোক, আমি নিজেও সেখানে কাজ করেছি, কিন্তু এটা আসলেও অপ্রতুল বলবো। এখানে অনেকগুলো সেক্টরে খুব ভালো ডিমান্ড আছে, যেমন জাপানে আছে, কোরিয়ায় আছে, ইস্ট ইউরোপিয়ান দেশগুলোতে আছে, আফ্রিকাতে আছে, ওয়েস্ট ইউরোপেও এখন প্রচুর ডিমান্ড আছে বিভিন্ন ধরনের ট্রেডের, কিন্তু আমরা সেগুলো এক্সপ্লোর করি না। 18 সালে একটা আমরা স্টাডি করেছিলাম 53টা দেশে, যে কোন কোন ট্রেডে বা স্কিলে আমাদের ডিমান্ড আগামী 10 বছরে তৈরি হচ্ছে, কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে যে ট্রেনিংটা করা সেটা আমরা করি নাই আর কি। পরবর্তীতে একটা অ্যাকশন প্ল্যান করে এটা করা দরকার ছিল, এবং প্রতি 2-3 বছর পর পর এই ধরনের স্টাডি করা দরকার, কারণ ট্রেন্ড তো চেঞ্জ হয়ে যায়, এবং যেসব দেশের ডিমান্ড আছে সেখানে আমাদের এবং স্কিলের যে আপগ্রেডিং হচ্ছে সেই অনুযায়ী আমাদের সেখানে টাচ করা দরকার। দর্শক, আলোচনায় একটা বিরতি দিচ্ছি, আমরা বিরতির পর ফিরবো। আমরা জানতে চাইবো শ্রমবাজারের ক্ষেত্রে বিদেশে আমরা আর কোন কোন দেশে কি ধরনের সম্ভাবনা দেখছি, সেই বিষয়ে আলোচনায় থাকবো। বিরতির পর আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজ বৈদেশিক শ্রমবাজারের পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের সামনের দিনে এর কি সম্ভাবনা আছে। জনাব আবুল বাশার, আমি বিরতির আগে তো আপনি বলছিলেন যে অনেকগুলো দেশে আমাদের সম্ভাবনা
থাকা সত্ত্বেও আমরা সেটাকে যথেষ্ট কাজে লাগাতে পারিনি। বিরতির আগে ডক্টর নুরুল ইসলাম বেশ কয়েকটি জায়গার কথা বলেছেন। একটা বড় চ্যালেঞ্জ আমি দেখি, সেটা হলো, আরেকটা হলো যে আমাদের অবৈধ অভিবাসী বা অবৈধ পথে যাচ্ছেন অথবা লম্বা সময় থেকে যাচ্ছেন, এই বিষয়গুলোকে মানে কিভাবে আমরা, এবং অনেকে অভিযোগ করে থাকেন এইটার কারণে আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিচ্ছেন কেউ কোনো কোনো দেশ। ডক্টর নুরুল ইসলাম যেটা বলছিলেন যে আমাদের দেশ থেকে স্কিল প্রমোশনের ক্ষেত্রে, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের কার্যত যেটা আশা করেছিলাম, যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম করতে পারিনি, এটা সত্য। কিন্তু অনেক সুযোগ আছে আমাদের দেশে। গত মেয়াদে অনেকগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করা হয়েছে উপজেলা পর্যন্ত। এখন এই ট্রেনিং সেন্টারগুলো বেশিরভাগ ক্ষেত্রে অব্যবহৃত আছে। দুই একটা জায়গাতে হচ্ছে কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এটা পুরো মাত্রায় ব্যবহার করা হচ্ছে না। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে প্রাইভেট সেক্টরকে এনগেজ করতে পারি। যাদের হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র নাই, এ কারণে তারা হচ্ছে মানুষকে প্রশিক্ষিত করতে পারছেন না। যাদের হচ্ছে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য ব্যবস্থাপনা ভালো, তারা হচ্ছে এরকম যদি ইনফ্রাস্ট্রাকচার পায়, অবকাঠামো পায়, তাহলে তারা হয়তো এই কাজে লাগাতে পারবে। আপনি যখন প্রাইভেট সেক্টরের কথা বলছেন, তখন কি আমরা আমার দেশের ভিতরে যেই যারা ইন্ডাস্ট্রির নেতা আছেন তাদের কথা বলছেন, এই বিজনেস লিডার, নাকি যারা বিদেশে শ্রমিক পাঠান? এরকম অনেক প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে এরকম প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করতে পারলে তারা প্রশিক্ষিত কর্মী তৈরি করে বিদেশ পাঠাতে পারত। তো সেটা হচ্ছে সরকার এক্সপ্লোর করতে পারে। অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে সেগুলোকে পরিপূর্ণ মাত্রায় কর্মকর্তা নিয়োগ করে হয়তো সরকারি যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা তারা পূরণ করবে। কিন্তু আপদকালীন এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে যদি হচ্ছে আমরা এগুলো তৈরি করতে পারতাম, তাহলে একটা ভালো উদাহরণও তৈরি হতে পারতো। এখানে হচ্ছে আমাদের দেশের অনেকগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। গত 15-20 বছর ধরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো করা হয়েছে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেকগুলো কারিগরি সহায়তা নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে অনেক কার্যকর করার সুযোগ আছে, যেখান থেকে বিশ্বের শ্রমবাজারের চাহিদার নিরিখে এখানে শ্রমিক তৈরি করা সম্ভব, এখানে কর্মকর্তা তৈরি করা সম্ভব, এখানে কর্মী তৈরি করা সম্ভব। এটা হলে যেটা হয়, তখন হচ্ছে অনিয়মিত অভিবাসনটা কমে যায়। যখন মানুষ নিশ্চিত থাকে যে আমি একটা মার্কেটের জন্য উপযুক্ত, তখন সে ওই মার্কেটের উপযোগী একটা চাকরি নিয়ে যায়। তখন হচ্ছে মাঝখান থেকে যারা হচ্ছে যে কোনো প্রকারে মানুষকে পাঠিয়ে দেওয়া, যেটা শুরুর দিকে বলছিলেন যে ভিসা ট্রেডিং, যে 3 মাসের একটা কোট আনকোট ফ্রি ভিসা, যেটাকে ফ্রি ভিসা নাম দিয়ে ভিসা ট্রেডিং করা হচ্ছে, যে 3 মাস পরে তুমি যে কোনো কাজই করতে পারবা। ফলে যদি কোনো মানুষের একটা নির্দিষ্ট দক্ষতা থাকে, আমরা যদি সেখানে একটা কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারি এখান থেকে, তাহলে দক্ষ মানুষগুলো একটা কাজ নিয়ে যাবে, ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে আসে। ফলে ওখানে গিয়ে কাজটা সে পাবে এবং এটা রেমিটেন্সও বাড়বে। রেমিটেন্সের জায়গাতে আমাদের কয়েকটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা যে কথাটা হিসাব পাই 26 বিলিয়ন অ্যাভারেজে, এই 26 বিলিয়ন ডলারের প্রায় সমপরিমাণ টাকা কিন্তু বাংলাদেশে আসে অবৈধভাবে, যেটাকে আমরা হুন্ডি বলি। এই হুন্ডিটা কি কি কারণে আসে? অনেকগুলো কারণ আছে এখানে। এটা হচ্ছে কতগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, কতগুলো পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে। আমাদের দেশে এই রেমিটেন্স ইনফ্লো যেটা হয়, সেখানে আমরা কতগুলো জিনিস আমরা কিন্তু খেয়াল করি না। যেমন হচ্ছে ব্যাংকের মাধ্যমে মানুষ টাকা পাঠায় তখন হচ্ছে খুব নিজের তাগিদেই পাঠায়, যখন মনে করে ফেলে যে টাকাটা বিদেশ থেকে কষ্টার্জিত টাকাটা পাঠাচ্ছে, নিরাপদ একটা রাস্তা দিয়ে পাঠাবো। যদি এটা পুরোটা নির্ভর করছে সচেতনতার উপরে, এটা হচ্ছে খুব ভালোবাসার উপরে নির্ভর করছে। কিন্তু আমরা কতগুলো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গড়ে তুলতে পারি না। যেমন যদি কোনো একটা প্রত্যন্ত এলাকায় কাজ করে একটা মানুষ সৌদি আরবের, তার কাছে কি রেমিটেন্স পাঠানোর মতো, বাংলাদেশে ফর্মাল ব্যাংকিং চ্যানেলে পাঠানোর মতো কি আমাদের ডোর স্টেপে কোনো সার্ভিস আছে? ফলে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা, সেটা ইনক্লুসিভ কতটুকু অ্যাক্সেসিবল মানুষের জন্য, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পাশাপাশি যারা হচ্ছে ইনফর্মাল চ্যানেলের মধ্য দিয়ে টাকাটাকে নিয়ে আসে, এটা একটা ইস্টাবলিশড, এবং এটা সেই নতুন কিছু না। এটা এই ভারতীয় উপমহাদেশে এটা ফের মুঘল আমল থেকে মোটামুটি চালু আছে, যে কিভাবে টাকার ট্রানজেকশন হয়। সো এখানে আমাদের সরকারের দিক থেকে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে ব্যাংকিং সেক্টরটাকে আরো ডোর স্টেপে নিয়ে যাওয়া যায় কি করে, সেটা ভাবতে হবে। দুটো বড় তো পরিবর্তন এসছে যদি আপনি গত 10 বছরের পিছন ফিরে তাকাই। একটা হলো মোবাইল ব্যাংকিং সার্ভিস এসছে, এবং সেখানে একটা সার্ভিস আছে যে আপনি মোবাইলে সরাসরি টাকা পাঠাতে পারবেন। আর একটা হলো এজেন্ট ব্যাংকিং সিস্টেম এসছে। সো এই দুটো বিষয় কি মানে এখনো হেল্প করছে, নাকি এখানে আরো কিছু করবার রয়েছে? এখানে কিছুটা হেল্প করছে, কিন্তু এটা আরো একটু খতিয়ে দেখার ব্যাপার আছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশন সিস্টেমটা, এটা কতটা বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মেনে হচ্ছে, এবং এটা বাংলাদেশ ব্যাংকে যে মানি ইনফ্লোটা আমরা দেখতে পাই, অফিসিয়াল রেমিটেন্স ইনফরমেশনটা, সেটা প্রপারলি কাউন্ট হয় কিভাবে। সো এটা হচ্ছে অনেক টেকনিক্যাল এরিয়া। এটা মোবাইল ব্যাংকিং সার্ভিস যারা দিচ্ছেন তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বোঝাপড়া এবং তাদের ইস্টাবলিশমেন্ট, তাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন আছে। এজেন্ট ব্যাংকিংগুলো কিন্তু ব্যাংকিং সেবার একটা ডোর স্টেপ ব্যবস্থাপনা হলেও এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয়।
সো অ্যাকাউন্ট ধরেন কোনো একটা পরিবারের ইনস্ট্যান্ট 10,000 টাকা লাগে, 20,000 টাকা লাগে, ও ওই ব্যাংকে গিয়ে ওই সার্ভিসটা নেওয়ার জন্য তাকে অ্যাকাউন্ট খোলার অপেক্ষা করার সুযোগ থাকে না। সো এটা আমি বলছি না এমন নয় যে হচ্ছে এটা খুব ওপেন করে দিতে হবে, কিন্তু এই জিনিসগুলো খতিয়ে দেখা দরকার আছে, এগুলো একটু ভাবার দরকার আছে। ব্যাংকিং সেক্টরটা কি করে আর একটু ডোর স্টেপে যেতে পারে মানুষের, যেখানে কি না একটা বিরাট প্রতিযোগী গোষ্ঠী আছে যারা হচ্ছে রেমিটেন্সের বাইরে গিয়ে হুন্ডি ব্যবসা করে, তারা কিন্তু মানুষের দরজায় গিয়ে টাকাটা দিয়ে আসে। যদি এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে সরকার 2.5% প্রথমে, পরে 3% যেটা অ্যাডিশনাল ইনসেন্টিভ ঘোষণা করেছিল, তাতে রেমিটেন্স কিন্তু অনেক বেড়েছে। কারণ তারা এই সবগুলো বেনিফিটের মধ্যে হুন্ডির মাধ্যমে পাঠানো যে ডোর স্টেপ সার্ভিসের পাশাপাশি সবচেয়ে বড় হলো যে তারা একটা ডিফারেন্স পায়, মানে সরকারি রেটে যেটা তার চেয়ে 2-3 টাকা বেশি দেয় তারা, অফিসিয়াল রেটের চেয়ে বেশি পায়। এই জন্য সরকার যখনই এখন 3% দিয়ে দিয়েছে, এই জন্য রেমিটেন্স কিন্তু অফিসিয়াল চ্যানেলে পাঠানো বেড়েছে। কারণ সে যদি একই জিনিস পায়, অনেক সময় দেখা যায় ওদের কাছে 2 টাকা বেশি পায়, এখানে 3 টাকা বেশি পেল, তাহলে সে সবাই চিন্তা করে আমার সবচেয়ে বেটার মানে আউটকাম কোনটাতে আসবে। সেজন্য এটা একটা বড় উদ্যোগ, আমি মনে করি যে এই জন্য একটা ভালো কাজ হয়েছে। আর যেটা সবচেয়ে মানে আমাদের ল্যাকিং, সেটা হলো যে আমাদের রেমিটেন্সকে ইউটিলাইজেশন করার জন্য ফর্মাল চ্যানেলে যারা পাঠায়, বাংলাদেশ ব্যাংকের বা অন্যান্য ইয়েতে প্রোডাক্ট নাই বাংলাদেশে। একটাই মাত্র প্রোডাক্ট আছে, ওয়েজানাস ডেভেলপমেন্ট বন্ড, যেটা 1976 সালে হয়েছিল, এবং যারা বিদেশে থাকে তাদের জন্য স্পেশাল কোনো যে একটা প্রোডাক্ট দেওয়া। আমাদের দেশে 56টা ব্যাংক আছে সরকারি বেসরকারি মিলে, কিন্তু তাদের কোনো স্পেশাল প্রোডাক্ট নাই। আমার নর্মাল পিপলের জন্য যা, প্রবাসীদের জন্য তাই। তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে, ফরেন কারেন্সি আসছে, তার জন্য একটা স্পেশাল বেনিফিটের কিছু করা দরকার ছিল। 2টো বন্ড আছে আরও অ্যাডিশনালি, প্রিমিয়াম বন্ড এবং ডলার বন্ড, যা কেউ কেনে না কারণ এখানে ইন্টারেস্ট রেট খুবই কম। আর এটার ইন্টারেস্ট রেট বেশি, সেই 76 সালে হয়েছিল, ওটাই চলছে, অ্যাডিশনাল কিন্তু কোনো ইয়ে নাই। এটা একটা পয়েন্ট। আর যদি রেমিটেন্স বাড়াতে চাওয়া যায়, তাহলে তার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিটা এখানে বাড়াতে হবে। এই কাজটা 4টা দেশে খুব ভালোভাবে করেছে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ফিলিপাইন। তাদের কতগুলো প্রজেক্টই আছে রেমিটেন্স নিয়ে, তাদের যারা প্রবাসী আছে তাদের জন্য। কিন্তু আমাদের দেশে এই অর্গানাইজটা করতে পারে না। আমাদের দেশে যেটা আছে, ওয়েজানাস ওয়েলফেয়ার বোর্ড একটা প্রতিষ্ঠা করেছে 18 সালে, কিন্তু তাদের যে কিভাবে ওদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, রেমিটেন্সকে অ্যাট্রাক্ট করতে হবে, এটাও একটা বিগ ইনভেস্টমেন্ট। $26 বিলিয়ন কিন্তু কম না, কিন্তু সেখানে তাদের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস বা তারা এসে এখানে যে কি করবে, অনেকেই ইনভেস্ট করতে চায় বিদেশে এসে, কারণ তারা 3টা জিনিস নিয়ে আসে বিদেশ থেকে। একটা হলো রেমিটেন্স কিছুটা থাকে বা তার পরিবারের কাছে পাঠায়, তার নলেজটা থাকে, টেকনিক্যাল নলেজ থাকে। আরেকটা হলো তার সাহস বা অ্যাটিটিউড নিয়ে আসে, যেটা তার আগে ছিল না। এটাকে সরকার কাজে লাগাতে পারে বিভিন্নভাবে। এই ধরনের কোনো প্রকল্প কিন্তু এখনও সরকার থেকে নেওয়া হয়নি। এটা একটা বড় ধরনের মানে গ্যাপ রয়ে গেছে। তাহলে আমাদের রেমিটেন্স বাড়ানো খুবই ইজি হতো, বিশেষ করে স্কিল লোক যারা যায়, মানে এটা যদি সংখ্যা বাড়ানো যায় এবং তাদের জন্য যদি অ্যাট্রাকটিভ কোনো প্রোগ্রাম এখানে দেওয়া যায়, তাহলে রেমিটেন্স এখন যা আছে তার থেকে ডাবল করা খুব একটা কঠিন কাজ হবে না। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো, জানতে চাইবো বৈদেশিক শ্রম বাজারের পরিস্থিতি। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন।
ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম বৈদেশিক শ্রমবাজার যে আছে আমাদের সেইটার পরিস্থিতি নিয়ে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং জনাব আবুল বশর। জনাব বাশার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আমাদের বৈদেশিক যে শ্রমবাজার আছে তার এখনও বিভিন্ন সম্ভাবনা আছে, এবং আপনি জোর দিচ্ছিলেন যে আমরা যেন আরও মানে দক্ষ শ্রমিক পাঠাতে পারি, এবং সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেক্ষেত্রে আসলে আমাদের কোন কোন জায়গায় আরেকটু বেশি মনোযোগী হতে হবে? কারণ আমি অর্থনীতিবিদ হিসেবে আমরা যেটা দেখি সেটা হলো যে আমাদের রেমিটেন্স প্রবাহটা যদি আরও অন্তত 2-3 বছর খুবই শক্তিশালী পর্যায়ে না থাকে, আমাদের যে অর্থনৈতিক এক ধরনের ইতিবাচক পরিবর্তন রিকভারি হচ্ছিল সেইটা মেনটেন করা খুব কঠিন হবে। সুতরাং এই বিষয়টাকে বিবেচনায় রেখে আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে কোথায় গুরুত্ব দিতে বলবেন? রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পিলার, এবং এই রেমিটেন্সটা আসছে মূলত প্রবাসী শ্রমিকদের কাছ থেকে। মূলত কিছু স্কিল মাইগ্রেন্টস, কিছু প্রবাসী যারা দীর্ঘদিন ধরে হাই লেভেল প্রফেশনাল হিসেবে কাজ করে তাদের কাছ থেকেও আসে, কিন্তু মূলত শ্রমজীবী যারা শ্রমিক হিসেবে বিদেশে যায় এখান থেকে একটা বড় অংশ আসে। এখন এটাকে যদি স্থায়ী করতে হয়, এবং এটা স্থায়ী করা কেন দরকার, এবং এটাকে স্থায়ী ওই অর্থে না, কিন্তু এটাকে কার্যকর করার কথা আমি বলতে চাই। মূলত এটা কেন করা দরকার? এটা এই কারণে করা দরকার যে এই মানুষগুলো বিদেশে যে আছে তারা কিন্তু দেশের শ্রমবাজারের উপরে চাপ কমিয়েছে। দেশে থাকলে তাদেরকে শ্রমবাজারে অ্যাডপ্ট করতে হতো, অ্যাবজর্ব করতে হতো। হ্যাঁ, 10 লাখের মতো মানুষ যায়, এই মানুষ গড়ে 10 লাখ মতো মানুষ দেশের বাইরে যাচ্ছেন। ফলে এখানকার শ্রমবাজার, দেশীয় শ্রমবাজারের উপরে তারা একটা চাপ কমাচ্ছে, এবং এখান থেকে আরো প্রায় 20 লাখ মতো মানুষ প্রত্যেক বছর শ্রমবাজারে ঢুকে, এখান থেকে 10 লাখ মতো মানুষ বাইরে যায়। ফলে এটাকে যদি আমরা ইফেক্টিভ করতে হয় তাহলে কয়েকটা জিনিস খুবই জরুরি। এই আলোচনার ভিতরে ইতোমধ্যে চলে আসছে। একটা হচ্ছে যে মানুষ যাতে বিদেশে যাওয়ার সময় প্রতারণার শিকার না হয়, জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিদেশ যেতে পারে এবং ওখানে একটা সঠিক কাজ পায় তারা। ফলে এই কাজ পাওয়া এবং বিদেশ যাওয়া, এই জায়গাটাকে ঘিরে অনেকগুলো নিয়মের ফাঁকি আছে, এখানে অনেকগুলো প্রতারণার ব্যাপার আছে। এই প্রতারণা, নিয়মের ফাঁকি, আসল কাজ না পাওয়া, ওখানে বসে থাকা, এই জায়গাগুলোকে কিভাবে কার্যকর করব? কারণ এখনো তো ব্যবস্থাটাতে খুবই ইনফর্মাল। এখানে কতগুলো এজেন্ট আছেন যারা তাদেরকে খুঁজে নিয়ে আসেন। এটা কিছুটা ইনফর্মাল, কিন্তু একটা ফর্মাল প্রসেসের বাইরে কেউ যেতে পারে না। এখানে আইন কানুন আছে। বিএমইটির কাছ থেকে স্মার্ট কার্ড নিয়ে যেতে হয়, রেজিস্ট্রি করতে হয় তাকে বিদেশ যাওয়ার জন্য, শ্রমিক হিসেবে একটা কার্ড নিয়ে যাওয়া হয়। ফলে ফর্মাল প্রসেস কিন্তু আছে। এখন ফর্মাল প্রসেসকে এক্সপ্লয়েট করে অনেকেই কিন্তু এই মানুষগুলোর সঙ্গে প্রতারণা করে। সেটা গভর্নেন্স ইস্যু। সেটা কিভাবে? সেটা যেমন বলা হচ্ছিল ভিসা ট্রেডিং। সো ভিসা ট্রেডিং এর মধ্য দিয়ে মানুষ ফ্রি ভিসার নাম করে, যেটা আমরা বলছিলাম যে একটা অদ্ভুত ভিসা আছে ফ্রি ভিসা, এই ফ্রি ভিসার নাম করে একজন মানুষের কাছ থেকে 5 লাখ থেকে 6 লাখ কিংবা 4 লাখ এত টাকা নিয়ে কোনো একটা সৌদি আরবের মতো একটা দেশে পাঠাচ্ছে, যার হাতে কিন্তু কোনো কন্ট্যাক্ট পেপার নাই। ফলে এটা সচেতনতার ব্যাপার এক, যিনি শ্রমিক হিসেবে যাবেন তার। একই সঙ্গে সরকারি যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি আছেন তাদের এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। তার মানে কি যারা স্মার্ট কার্ডটা দিচ্ছেন তারা কি এই কন্ট্রাক্ট পেপারটাকে একটা প্রি রিকুইজিট হিসেবে দেখতে পারেন? এরকম কোনো পরিস্থিতির প্রয়োজন আছে? শ্রমিক হিসেবে বিদেশে যেতে চাইলে এই স্মার্ট কার্ড ছাড়া যাওয়া যাবে না, এটা নিশ্চিত। মানে স্মার্ট কার্ড নিয়ে বিএমইটির একটা ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে। এখন ওখানে গিয়ে কাজ পেল না, এই কাজ যে না পেলো দায়িত্ব কে নেবে? ফলে আমাদের দেশের একটা দায়িত্ব আছে যে মানুষগুলো বিদেশে পাঠাচ্ছেন তাদের সঙ্গে এমন একটা অবস্থানে থাকা যে বিদেশে গিয়ে শ্রমিক যদি কাজ না পায় তাহলে তাকে কৈফিয়ত দিতে হবে। যিনি এটা রিক্রুট করছেন, যিনি দেশের বাইরে পাঠাচ্ছেন, রিক্রুটিং এজেন্সি জবাবদিহিতার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের কথা আমরা শুরু থেকে বলেছি। সো প্রশিক্ষণ শুধুমাত্র যে কোনো প্রশিক্ষণ দিয়ে এতগুলো মানুষকে প্রশিক্ষণ দিয়েছে 1 বছরে এটাই বললে যথেষ্ট নয়। সেই মানুষগুলো যাতে বিশ্ববাজারের উপযোগী হয়ে উঠতে পারে সেখানে আমাদের দীর্ঘমেয়াদী
নজর দিতে হবে। সুতরাং চাহিদার সাথে যোগানের চাহিদার সম্পর্ক। সঙ্গে এখানকার হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের একটা সামঞ্জস্য থাকতে হবে। আমি যদি এই পর্যায়ে ডক্টর মোহাম্মদুল ইসলাম আপনাকে, আমার যদি প্রোডাক্ট ভালো মতো তৈরি করতে পারি তাহলে ডিমান্ডের সাথে অটোমেটিক্যালি আমাদের একটা ম্যাচিং হবে। প্রোডাক্ট তৈরি করার জন্য কি করব, আমাদের বিএমটির আন্ডারে 110টা ট্রেনিং সেন্টার আছে, আমরা হয়তো 10টা 20টা স্পেসিফিক্যালি আমরা বিভিন্ন কান্ট্রির জন্য আমরা কাস্টমাইজ করে ফেললাম, যে এটা মিডল ইস্টের জন্য, এটা সিঙ্গাপুরের জন্য, বা এটা কোরিয়ার জন্য, এরকম 2টা 3টা করে নিয়ে যদি আমরা ট্রেনিংটাকে ঠিক তাদের ডিমান্ড অনুযায়ী সাজাতে পারি তাহলে আমরা প্রোডাক্ট তৈরি হবে। আমরা যাওয়ার আগে যে এটা বললেন যে অ্যাওয়ারনেসটা ভালো মতো দিতে পারি তাহলে প্রতারণার শিকার হবে না। মানে আমার প্রোডাক্টটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে ওই মার্কেটের উপযুক্ত হয়। আমাদের সার্টিফিকেশন যেটা আমরা দেই এখন, যে 2টো প্রতিষ্ঠান সার্টিফিকেশন দেয়, বিটিইবি এবং এনএসডিএ, এটা কিন্তু বিদেশে কেউ চেনে না। এদেরকে পরিচিত করতে হবে, যদি পরিচিত না হয় তাহলে ওদের সার্টিফিকেশন আনতে হবে, মিউচুয়াল রিকগনিশন করতে হবে তাদের যে সার্টিফিকেটটা হচ্ছে, অথবা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনে যেতে হবে। তা না হলে আমার দক্ষ কর্মী ওখানে গিয়ে প্রপার বেতন পাবে না। এটা হলো এক সাইড বললাম যে তাদেরকে কীভাবে প্রিপেয়ার করতে হবে। আর সেকেন্ড ইস্যু হলো কিন্তু যে তার মানে আমি যদি আপনাকে বলি যে আপনি বলার চেষ্টা করছেন যে সত্যিকার অর্থে আমার শ্রম বাজারে যে প্রবেশ করার জন্য যে প্রক্রিয়াটা আছে, উপযুক্ততা, স্কিল যে প্রক্রিয়াটা আছে, এটাকে একভাবে একটু অসম্পূর্ণ পেশাদারি আছে। এবং বাণিজ্যিকভাবে দেখাটা Exactly. দরকার আছে। পেশাদারিত্ব আনতে হবে, যে রিয়েলি সে তৈরি হচ্ছে। এবং ওরা যেন, রিসেন্টলি যেটা হয়েছে, সৌদি আরব দক্ষ কর্মী নেওয়ার জন্য তাকামুল নামে একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে, তারা এখানে টেস্ট নিচ্ছে, কিন্তু সেটাকেও বাইপাস করার জন্য এজেন্সি তারপর ক্যান্ডিডেট অনেক চেষ্টা করছে। এই জিনিসগুলো প্রতিহত করতে হবে। আরেকটা জিনিস হলো যে ওখানে গিয়ে যেন চাকরি পায় এবং মানে তাদের প্রতারণার শিকার না হয়। এই জন্য প্রত্যেকটা দেশের সাথে আমাদের কিন্তু বায়োলেটারাল এগ্রিমেন্ট আছে 16টা দেশের সাথে, তাদের সাথে রেগুলার আমাদের জয়েন্ট কমিটি বসার কথা, জয়েন্ট টেকনিক্যাল কমিটি আছে, কিন্তু 4-5 বছর, এমনকি 10 বছরেও বসে না। এই জিনিসটাকে উদ্যোগ নিতে হবে, বসে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং প্রত্যেকের সাথে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করতে হবে। এখন বিএমইটির যেহেতু দেয়, আপনি বলছিলেন যে স্মার্ট কার্ড দেওয়ার সময় কি তারা এটা দেখে না? বিএমইটি কিন্তু দেখছে, কারণ এই কাগজগুলো না দিলে কিন্তু দেওয়া হয় না, এই স্মার্ট কার্ড দেওয়া হয় না। তাহলে তারা প্রতারণার শিকার হচ্ছে কেন? কারণ ক্যান্ডিডেট দেখে না, ক্যান্ডিডেটকে দেওয়াই হয় না, এয়ারপোর্টেও দেওয়া হয় না। তাহলে সে ওই ফাইনালি গিয়ে ওখানে যখন কোনো প্রবলেমে পড়ে, আমি যখন এমবাসিতে ছিলাম তাদেরকে বলতাম তোমার কাছে কী কাগজ আছে? নাথিং। তাহলে সে বিচারটা কেমনে পাবে? কারণ তাকে তো ওখানে প্লেস করতে হবে যে না, তুমি বলেছো চাকরি দিবা, বেতন দিবা, এখন কেন দিচ্ছ না? বাট হি হ্যাজ নো পেপার। এখন এই যে বিষয়টা, এটার জন্য ডিজিটালি একটা প্ল্যাটফর্ম করতে হবে, যেমন আছে আমাদের কোরিয়ার সাথে, যেমন আছে আমাদের জাপানের সাথে। ঠিক সেই জিনিসটা যদি আমরা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রির সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, রিক্রুটমেন্ট হবে। যেমন সৌদি আরবের সাথে মহিলা নেওয়ার ব্যাপারে যে মুসানেদ সিস্টেমটা আছে, এটা কিন্তু ডিজিটালি। আপনি ওই মেয়েটা কোথায় গেছে, কার বাড়িতে কাজ করছে, আপনি ওয়েবসাইটে সব দেখতে পারবেন। এবং আপনি চাইলে ওই স্মার্ট কার্ড দিয়ে ব্যবহার করে আপনি চুক্তিপত্র বের করে ফেলতে পারবেন। কিন্তু অন্যান্য যে ক্ষেত্রে যাচ্ছে অন্যান্য দেশে, সেখানে সে যাচ্ছে যাওয়া পর্যন্তই, কিন্তু তার যে ট্র্যাকিং করা, তার যে ওখানে গিয়ে সে বেতন পাচ্ছে না, এই জিনিসটাকে আমরা এস্টাবলিশ এই করতে পারছি না। উদ্যোগগুলো তো আমাদের দেশের ভিতর থেকে আমরা নেওয়া শুরু করতে পারি। এবং এজন্য কিন্তু যারা নিচ্ছে, যেসব দেশ নিচ্ছে, তারা কিন্তু এটা নিয়ে যে অরাজিতা না, তারা কিন্তু সবসময় আমাদের মিটিংয়ে বলে যে এরকম ধরনের প্ল্যাটফর্ম থাকতে তারা কেন প্রতারিত হবে, আমরা কেন দুর্নামের ভাগী হব? কারণ কিছু এমপ্লয়ার আছে এসব করে, কিছু এজেন্সি আছে এই প্রতারণা করে। কিন্তু দেশ, যেটা আমরা বলি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে সিস্টেমগুলো, বা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, মিডল ইস্টের সব গভর্নমেন্টই চায় যে না, কোনো লোক এসে এখানে প্রতারিত না হোক, কারণ তাদেরও তো একটা দুর্নাম হয়। কারণ তারা সামাজিক ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে সেখানে তাদের জবাবদিহিতার সামনে পড়তে, জিএফএমডি আছে, কলম্বো প্রসেস আছে, আবুধাবি ডায়ালগ আছে, সেসব জায়গায় তারাও আসেন। কিন্তু বিভিন্ন সময় বলা হয়, তারা বলে যে না, তাদের তো ডকুমেন্ট পাই না, আমরা বলি যে তাদের প্রতারণার শিকার হয়। এই জন্য গ্যাপ থেকেই যায়। এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে এভরিথিং ট্রান্সপারেন্ট, যে সে কোথায় যাচ্ছে, কি চুক্তি নিয়ে গেছে, সেটা কেন পাচ্ছে না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী বা অনেক সময় দালাল বা অনেক সময় যে এজেন্সিরা নিজেরাই যে প্রতারণাগুলো করে, সেখান থেকে চলে আসতে পারবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের শ্রম বাজারের যে সম্ভাবনা, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। নিঃসন্দেহে এটা আমাদের জন্য দুদিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের একটা বড় অংশের যারা শ্রমজীবী ভাই বোনেরা আছেন, তারা সেই বিদেশে কর্মসংস্থান নিচ্ছেন, যেটা হয়তো দেশে তারা না হলে একটা বড় চাপের তৈরি হতো, এবং একই সাথে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তা আমাদের অর্থনীতির জন্য সার্বিকভাবেই খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা চাইব যে আমাদের যে সুপারিশগুলো এই আলোচনায় আসলো, সেগুলো নজর দেওয়া হবে এবং আমাদের শ্রমজীবী
ভাই বোনদের যে অধিকার আছে, তাদের যে শ্রমবাজারের সম্ভাবনা আছে, এটা সামনের দিনে আরও সুসংহত হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। আমরা এই অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সামনে আবার জানতে চাইব কেমন আছে অর্থনীতি।